আর ঠিক এইখান থেকে আমার পরের প্রতিবেদন, যেটা বিস্ময়করভাবে আজকে চাকরি দুর্নীতির ক্ষেত্রে একাধিক বিতর্ক উস্কে দিয়েছে। কেন? একদিকে খোদ মুখ্যমন্ত্রী বলছেন এই অযোগ্যদের বেচারা। এখন এই স্পেসিফিক্যালি টেন্টেড অর্থাৎ দাগিদের বেচারা আদৌ বলার নৈতিক প্রশ্ন উঠবে। ঘটনাচক্রে আজকে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি এইভাবে রাজ্যকে তীব্র ভৎসনা করছেন যে ওএমআর কারচুপি করে প্রার্থীদের জীবন নষ্ট করে এখন দাগিদের সুযোগ দিচ্ছেন। এরা কোন নয়নের মণি যে এজি এদের হয়ে সওয়াল করছেন? আমার পরের প্রতিবেদন এটাকে নিয়ে, আর আলোচনায় পরবর্তী অংশে এই নিয়ে আসবো। দেখুন, এরা কোন ধরনের নয়নের মণি ছেলে মেয়ে যে এই দাগিদের হয়ে আদালতে সওয়াল করছেন অ্যাডভোকেট জেনারেল? ওএমআর কারচুপি করে আপনারা প্রার্থীদের জীবন নষ্ট করে দিয়েছেন, এখন আপনারা দাগি প্রার্থীদের আবার সুযোগ দিচ্ছেন। বৃহস্পতিবার যখন এই ভাষায় সুপ্রিম কোর্টে ভর্ৎসিত হলো রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশন, তখন এদিনই ফের একবার অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের বেচারা বললেন। আর রইল পড়ে আমার হাতে আরও কিছু, যারা বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে। আগামী 7 ও 14 তারিখ নতুন করে নিয়োগের পরীক্ষা। এই পরীক্ষায় বয়সের ছাড়, প্রতিবন্ধীদের আসন এবং পরীক্ষার সময়সীমা বাড়ানো সংক্রান্ত একাধিক আবেদন নিয়ে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আলোচনা চলছিল। সে সময় বিচারপতি সঞ্জয় কুমার পর্যবেক্ষণে বলেন, হাইকোর্টে অ্যাডভোকেট জেনারেল বলেছেন আমাদের রায়ে দাগি চাকরিহারারা পরীক্ষায় বসতে পারবেন না, এরকম কিছু বলা নেই। রাজ্য সরকার এইভাবে আমাদের রায়কে ব্যাখ্যা করছে। এরা কোন ধরনের নয়নের মণি ছেলে মেয়ে যে এই দাগিদের হয়ে আদালতে সওয়াল করছেন অ্যাডভোকেট জেনারেল? রাজ্য সরকারের উদ্দেশ্যে এদিন বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চ বলে, এটা খুবই অবাক করার মতো বিষয় যে আপনারা নিজেদের প্রার্থীদের এনে ওএমআর কারসাজি করে এই সমস্ত প্রার্থীদের জীবন নষ্ট করেছেন, আর এখন আপনারা আবার দাগিদের সুযোগ দিতে চান। তখন স্কুল সার্ভিস কমিশনের তরফে আইনজীবী বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশের পর দাগিদের বাদ দেওয়া হয়েছে। বিচারপতিরা তখন বলেন, আমরা ইতিমধ্যেই বলেছি এই রাজ্য সরকার অনেকের জীবন শেষ করে দিয়েছে। আর দাগিদের নিয়ে সুপ্রিম কোর্টের এই কড়া পর্যবেক্ষণের আবহেই মুখ্যমন্ত্রীর ফের একবার অযোগ্যদের পাশে থাকার বার্তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। আর রইল পড়ে আমার হাতে আরও কিছু, যারা বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে। হয়তো টিচার তারা হতে পারবেন না কোর্টের নির্দেশ অনুযায়ী, কিন্তু তারা যাতে গ্রুপ সিতে পায় বা সেই রকম পর্যায়ে আইনের সাথে কনসাল্ট করে খুব শীঘ্রই আমরা এটা জানাবো। আমি কাউকে হতাশ হতে বারণ করব, তার কারণ আমাদের সরকার হচ্ছে মানবিক সরকার এবং আমাদের দৃষ্টিভঙ্গি অলওয়েজ আমরা পলিটিক্যালি দেখি না, আমরা মানবিকভাবে দেখি। পয়সা যে দিয়েছে তার হয়ে তো নাচতে তো হবে। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে পয়সা দিয়ে চাকরি পেয়েছে এরা, এদের নাম সহজে কি মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারেন? বলতে পারেন না। সেই পুরনো হিন্দি গান আমার একটা মনে পড়ে যাচ্ছে, নাচ মেরে বুলবুল তো পয়সা মিলেগা। তো পয়সা দিয়েছে, বুলবুল নাচছে। যে দাগিদের জন্য যোগ্যদের জীবন অন্ধকার হয়ে গেল, সেই দাগিরা মুখ্যমন্ত্রীর কাছে বেচারা হন কি করে, প্রশ্ন তুলছে সিপিএমও। দাগিদের হেড দিদিমণি মমতা ব্যানার্জি, ফলে দাগিদের পাশে উনি সবসময় আছেন এবং থাকবেন, কেননা স্বচ্ছদের পাশে থাকার ওর যোগ্যতা নেই। চাকরির নামেই হোক আর যে কোনো কারণেই হোক, দাগি, অপরাধী, লুটেরা, চোর, তাদের হেড দিদিমণি মমতা ব্যানার্জি। নতুন করে নিয়োগ প্রক্রিয়ায় আগামী রবিবার অর্থাৎ 7ই সেপ্টেম্বর নবম দশম শ্রেণীর জন্য পরীক্ষা হবে। একাদশ দ্বাদশের জন্য পরীক্ষা নেওয়া হবে 14ই সেপ্টেম্বর। এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় কোনো হস্তক্ষেপ করা হবে না বলে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। বিজেন্দ্র সিংহ, কৃষ্ণেন্দু অধিকারী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, প্রশ্নটা স্পষ্ট এবং পুরনো যে দাগিদের জন্য দরদ কেন। আজ সুপ্রিম কোর্টে মাননীয় বিচারপতি বলছেন নির্দিষ্টভাবে দাগিদের পরীক্ষায় বসতে নিষেধাজ্ঞা জারি করার পরও হাইকোর্টে অ্যাডভোকেট জেনারেল বলছেন যে রায়তে নাকি বলাই নেই যে দাগিরা বসতে পারবে না পরীক্ষায়। একেবারে এই ভাষায় বলছেন, হোয়াট কাইন্ড অফ ব্লু আইড বয়েজ অ্যান্ড গার্লস আর দে দ্যাট ইউ গো টু দ্য এক্সটেন্ট অফ গেটিং দ্য অ্যাডভোকেট জেনারেল অফ দ্য স্টেট টু অ্যাপিয়ার অ্যান্ড অ্যাডভান্স দ্য আর্গুমেন্টস অন বিহাফ অফ দিস টেন্টেড ক্যান্ডিডেটস। একেবারে স্পষ্ট তার বিস্ময় এবং কার্যত ভৎসনা। ঘটনাচক্রে আজকেই রাজ্যের মুখ্যমন্ত্রী এই অযোগ্যদের দাগিদের পাশে বেচারা শব্দটা ব্যবহার করছেন। আমার এর পরের বক্তা ফিরদৌস শামীমের কাছে এই নিয়ে।
দেখুন, যে রায়ের কথা মূলত বলেছেন, যে অ্যাপিল করেছিলেন, মানে যখন সিঙ্গেল বেঞ্চ মহামান্য বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি নির্দেশ দিলেন যে কোনোভাবেই টেন্টেড ক্যান্ডিডেটরা সেকেন্ড এসএলএসটি 2025-এ বসতে পারবেন না, তার এগেনস্টে অ্যাপিল করলেন কে জানেন? রাজ্য সরকার এবং এসএসসি। রাজ্য সরকারের হয়ে অ্যাপিয়ার করলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল, এবং এসএসসির হয়ে অ্যাপিয়ার করলেন তৃণমূল সাংসদ, অবশ্যই আইনজীবী হিসেবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবং বলো, এই এসএসসি তো বারবার কোর্টে গিয়ে এই স্পেসিফিক্যালি টেন্টেডদের তালিকা জমা দিয়েছে, এই এসএসসি। একদমই। এবং শুধু তাই না, সেই রায়ে যখন ডিভিশন বেঞ্চে অ্যাপিলটা হলো, সেই রায়ে মহামান্য বিচারপতি সৌমেন সেন এবং মহামান্য বিচারপতি স্মিতা দাসদের বেঞ্চ তার রায়ের 33 নম্বর প্যারাগ্রাফে আমি শুধু দুটো লাইন পড়ে দিই। ইট ইজ রিয়েলি শকিং অ্যান্ড বাপলিং দ্যাট দ্য অ্যাপিলেন্টস আর সাপোর্টিং দ্য টেন্টেড ক্যান্ডিডেট। অ্যাপিলেন্টস কারা? রাজ্য সরকার এবং এসএসসি। ওই প্যারাগ্রাফেরই একটা লাইন শুধু জাস্ট পড়ে দিই। ইট ক্যান নট বি দ্য ফান্ডামেন্টাল পলিসি অফ দ্য স্টেট টু এনকারেজ ফ্রডস্টার ইন পাবলিক এমপ্লয়মেন্ট। যাদেরকে আদালত ফ্রডস্টার বলে চিহ্নিত করছেন, রাজ্য সরকার তাদের হয়ে গলা ফাটাতে প্রথমে সিঙ্গেল বেঞ্চে হারলেন, তারপরে ডিভিশন বেঞ্চে গিয়ে আপনাদের মনে থাকবে সেই বিখ্যাত তত্ত্ব ডাবল জিওপার্ডি হয়ে যাচ্ছে। ফলে এই যে তত্ত্ব নিয়ে এলেন, আদালতও মানে শকে চলে যাচ্ছে। তুমি সাধারণ দর্শকদের ব্যাখ্যাও করে দিতে পারো যে তৃণমূল কংগ্রেসের আইনি অবস্থান কল্যাণ বন্দ্যোপাধ্যায় অন ক্যামেরাও বলেছিলেন যে দুবার শাস্তি হবে না, চাকরি গিয়ে একটা শাস্তি হয়েছে, তারা স্পেসিফিক্যালি টেন্টেড অর্থাৎ দাগি হলেও আবার তাদের পরীক্ষায় বসার অধিকার দিতে হবে, এই ছিল আইনি যুক্তি। একদমই। এবার আমি বলি যে দেখুন, এখন আজকে তারপরে আপনারা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য দেখবেন, আমি তো আরো আতঙ্কিত হয়ে যাচ্ছি। এ তো অবস্থান ছিল আদালতের অভ্যন্তরে, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর অবস্থান কি? এত কিছু আমি ধরে নিলাম এতদিন পর্যন্ত উনি কিচ্ছু জানতেন না, এই রায় হওয়ার পরে উনি জেনেছেন, কিন্তু আজকের ওনার অবস্থান কি? আজকে এত কিছু হওয়ার পরে ওনার অবস্থান হচ্ছে যারা দাগি হিসেবে চিহ্নিত তাদেরকে আবার গ্রুপ সি পদে তিনি বিশেষ সুবিধা দিতে চাইছেন। আমাদের দেশে সংবিধানে নির্দিষ্টভাবে বলা আছে ইকুয়াল অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট, সেটা হচ্ছে ভারতীয় নাগরিকদের ফান্ডামেন্টাল রাইট। কাউকে বিশেষ সুবিধা দিতে পারে না কারোর, কিন্তু পাবলিক এমপ্লয়মেন্ট এটা কোনো রাইট নয়। আরেকটা শিক্ষা দুর্নীতির জন্ম হবে, একটা অন্যায় আর একটা দুর্নীতি হতে চলেছে, সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর কথা থেকে পরিষ্কার। এবং এর আগে তিনি তো এটা করেছেন। এই গ্রুপ সি এবং গ্রুপ ডি এখনো পর্যন্ত তাদের দাগির তালিকা এখনো বের করেননি। এই গ্রুপ সির তালিকায় একজন বৃষ্টি মুখার্জির নাম পাবেন, যার নাম্বার 7 থেকে বাড়িয়ে 55 করা হয়েছিল। তিনি কে? তিনি এই মাননীয় মুখ্যমন্ত্রীর আত্মীয়া বলে আপনারাই বিভিন্ন এটা তুমি অন্য জায়গাকে এই হচ্ছে তার প্রমাণ, এই হচ্ছে প্রমাণ। দুর্নীতির দায়ে চাকরি পেয়েছেন, এখন কি অবস্থা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির? আলোচনাটা এগোতে হবে আমায়। হ্যাঁ প্লিজ, ঠিক আছে, তোমার আত্মীয় হয় না, কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি এখনো তালিকাতে দাওনি কেন? তালিকাতে দাওনি কেন? এখনো পর্যন্ত তাদের কাছ থেকে টাকা কারণ এদের কাছ থেকে টাকা ফেরত দিলে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের কাছ থেকেও টাকা ফেরত নিতে এরা পৌঁছে যাবেন। সেই জন্য গ্রুপ সি গ্রুপ ডির এখনো তালিকা দেওয়া হয়নি, এবং যাদের তালিকা দেওয়া হয়েছে নির্দিষ্ট করে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তাদের কারোর কাছ থেকে টাকা ফেরত নেওয়া হচ্ছে না, অর্থাৎ বেতন ফেরতের যে সুপ্রিম কোর্টের আদেশ সেই নিয়ে ফিরদৌসের অভিযোগ কোনো কাজ হচ্ছে না। কিন্তু আমি একবার তার আগে তন্ময়ের কাছে যাব যে একটা সরকারের যত বড় মানবিক মুখী থাকুক, সেই সরকারের প্রধান স্পেসিফিক্যালি টেন্টেড বা হলফনামা দিয়ে এই এসএসসি একাধিকবার কোর্টে জানিয়েছে যে এরা হচ্ছে স্পেসিফিক্যালি টেন্টেড, অন্য কেউ নয়, সিবিআই বাদ দাও, কিন্তু এসএসসি জানিয়েছে। সরকারি চাকরি পয়সা দিয়ে তারা কিনেছে বলে অভিযোগ, তাদের কি বেচারা বলা যায়? আমি বলছি দাগিদের জন্যই দরদ কেন? তারা মুখ খুলতে পারে বলে না। প্রথম কথা হচ্ছে বলে দেবে যে আমি একে টাকা দিয়েছি, এই গোলমাল আটকাতে। এই বিষয়টাকে রাজনৈতিকভাবে দেখা হচ্ছে এখন। এই যাদের নাম প্রকাশ করা হয়েছে, যাদের নাম প্রকাশ করা হয়েছে তার মধ্যে তৃণমূলের লোকের নাম আছে বলছে, তার মধ্যে বিজেপির নাম আছে এবং সিপিএম এর নাম আছে। তাহলে কোন একটা সিস্টেম, সেই সিস্টেমে যদি কোথাও অপরাধ হয়ে থাকে তদন্ত হচ্ছে, যারা দোষী তারা শাস্তি পাবে, তাদের প্রমাণ হবে, তাদের যা যা হওয়ার হবে, জেল হবে, হাজত হবে, হেফাজত হবে, ফাঁসি হবে, আমাদের কিছু এসে যায় না, সেই প্রমাণ তো করতে হবে। কিন্তু
এসে যাচ্ছে বলে মুখ্যমন্ত্রী যেভাবে বলছেন যে এতদিন তারা চাকরি করেছেন, তারা যদি অযোগ্য হন তাহলে তারাও যাতে খেয়ে পড়ে বাঁচতে পারেন তার জন্য যদি কিছু করা যায় এইভাবে উনি মানবিকভাবে তাদের জন্য কেন মানবিক শুধুমাত্র চোরেদের জন্য যারা আপনাদেরকে টাকা চিন্তা করো না। আমি যে হাইকোর্ট সুপ্রিম কোর্ট বারবার এদের টেন্টেড, শুধু তো বলেছে তা নয়, এসএসসি স্বয়ং জানিয়েছে যে এরা টেন্টেড। তাহলে টেন্টেড অর্থাৎ দুর্নীতিগ্রস্তদেরকে বা দাগিদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচাতে চাইছেন কেন, বা তিনি আলাদা কিছু সুযোগ দিতে চাইছেন কেন? পরিষ্কার 26-এর নির্বাচনের দিকে তাকিয়েই উনি কিন্তু একটা মাস্টার স্ট্রোক দিয়েছেন। আপনি আমি সমালোচনা করতে পারি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিকে যে সামাজিকভাবে প্রতিষ্ঠা করেছেন সেই জায়গাটা কিন্তু দৃঢ় হচ্ছেন। এবং একই সাথে এই যে 1806 জনের এই যে টেন্টেড যারা, তাদের মধ্যে যারা টাকা তৃণমূলের নেতাদের দিয়েছে, আপনি অলরেডি দেখেছেন যে একজন তৃণমূল নেতা পূর্ব মেদিনীপুরে উঠবস করছে, এই ছবি কিন্তু সমাজে গিয়ে পৌঁছচ্ছে, মানুষকে ধাক্কা দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এদের মুখটা বন্ধ করে একদম পদাধিকারী তমলুক পুরসভার একজন কাউন্সিলর। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় সচেতন প্রয়াস হলো যে ভাই 26-এর নির্বাচনের আগে এগুলোকে দীর্ঘায়িত করো, অর্থাৎ এগুলোকে টানো, ইস্যুটাকে টানো, যাতে করে এরা বিদ্রোহী না হয়ে ওঠে, এরা যাতে আমার নেতাদের উপর চড়া না হয়, টাকা না চায়। কারণ এই ছবিটা যদি 26-এর নির্বাচনের আগে পৌঁছায় সব জায়গায়, তাহলে কিন্তু ভয়ঙ্কর ওই উঠবসের মতো। ফলে এটা কিন্তু আমি বলছি ইলাস্টিকের মতন টানছে মমতা বন্দ্যোপাধ্যায়। সচেতন প্রয়াস, আমি আপনাকে বলছি, পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে আমি বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় জেনে বুঝে দাগিদেরকে তিনি বিশেষ সুযোগ দিতে চাইছেন, বেচারা বলতে চাইছেন, সহানুভূতি দেখাতে চাইছেন এই দাগিদের প্রতি। সেটা হলো 26-এর নির্বাচনের আগে পর্যন্ত এটাকে টেনে নিয়ে যাবেন। বেশ আমি অরূপের কাছে যাব স্পেসিফিক্যালি, যে আজকে সুপ্রিম কোর্ট বলছে যে দ্য অ্যাডভোকেট জেনারেল অফ দ্য স্টেট ইজ অ্যাপিয়ারিং ইন হাইকোর্ট ফর টেন্টেড ক্যান্ডিডেটস। হোয়াট কাইন্ড অফ ব্লু হোয়াইট ক্যান্ডিডেটস আর দে? ইটস শকিং। এই ভাষায় তারপর সঞ্জয় কুমার যোগ করছেন, ইউ হ্যাভ রুইন্ড দ্য লাইফ অফ ক্যান্ডিডেটস বাই ম্যানিপুলেটিং OMR and now you want those tainted candidates to smuggle again. আমি বলছি, ভাবুন দেশের সর্বোচ্চ আদালত তাদের সম্পর্কে কি ভাবছে, যে এই ভাষায় বলছেন ইউ হ্যাভ রুইন্ড দ্য লাইফ অফ ক্যান্ডিডেটস বাই ম্যানিপুলেটিং OMR, সরকারকে বলছেন, এবং নাও ইউ ওয়ান্ট দোজ টেন্টেড ক্যান্ডিডেটস টু স্মাগল এগেন, অর্থাৎ স্মাগলিংয়ের একবার করে যারা চাকরিটা পেয়েছিল দ্বিতীয়বার আবার তাদের করার সুযোগ দিচ্ছে রাজ্য। একেবারে বিচারপতিকে কোট করলাম। এখানেও বারবার উঠছে যে চোরেদের বাঁচানোর জন্য তাগিদ কেন? প্রথম কথা হচ্ছে মানি ট্রেল এখনো প্রমাণিত হয়নি। আমার একটা আপত্তি আছে, চোর শব্দটা বলুন। আমি বলিনি, শামীম বলেছে, আমি বলিনি, আমি বলে এখানে উঠেছে আলোচনা। শামীম আদালত বলেছে, আমি চিৎকার করতে পারি, আমার গলাও জোর কম নেই। আমি বারবার করে বলছি, শুনুন, একটা জিনিস বুঝতে হবে, এখনো কিন্তু এদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল অপরাধ প্রমাণিত নয়। প্রমাণিত হওয়ার আগেই তাদেরকে টেন্টেড সুপ্রিম কোর্ট বলেছে। কি প্রমাণিত? এসএসসি তালিকা বলতে না দেন তাহলে প্রমাণিত। আজকে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল কেন বলছি, তোমার মনে থাকবে সুমন, অঙ্কিতা অধিকারী, ববিতা দাস এপিসোডে ববিতা দাসেরও কিন্তু মার্কসে পরে গন্ডগোল পাওয়া গেছিল। অর্থাৎ এক্ষেত্রে 100 জনের মধ্যে যদি 10 জনের শেষ করে নি। আর আরেও একটা বিষয় আপনার মাথায় রাখতে হবে, দেখুন আমাদের ভারতবর্ষের রাজনীতিতে ওই উদাহরণ রয়েছে। কিন্তু আজকে ভাবুন, এখানে বলা হচ্ছে দুর্নীতির কথা, খুনি প্রধানমন্ত্রীর খুনি নলিনী শ্রীহারান, তাকে পর্যন্ত সোনিয়া গান্ধী ক্ষমা করে দিতে। এখানে ডবল জিও পার্টির যদি উদাহরণ বলি, আজকে একজন মানুষ সুকুমার রায় বলি নেড়া 3 মাস জেলা 7 দিনের ফাঁসি, একটা মানুষ শাস্তি পাচ্ছে। আমি বিস্মিত নই, তার কারণ অরূপ যেটা বলছে সেটা অবস্থান, এবং সেই অবস্থান নিয়ে বিশ্বনাথ চক্রবর্তী বলছে চাকরি হারিয়েছে। হাইকোর্ট নির্দেশ দিয়েছিল চাকরি দিতে, তারপর দেখা গেল সেখানেও গলত রয়েছে। আমি বলছি, আমি অরূপের যুক্তির একটা বাক্য বলা যায়, সেটা হচ্ছে তাহলে এসএসসি টেন্টেড হিসেবে কোনো তালিকায় দেওয়া উচিত ছিল না। হ্যাঁ, আপনি
আমি যদি বলি, আপনি বলেছেন চোর বলতে বারণ করেছেন, আমি আদালতকে কোট করছি বলে আদালত টেন্টেড বলেছে, আমি টেন্টেড বলছি। আমার এরকম লাগলো যে বিষটাকে পটি বললে পরে গন্ধ বোধহয় কম ছাড়ে, বিষয়টা তো একই। আপনি ভালো বলেছেন তন্ময়দা, হেভি বলেছেন, ফাটিয়ে দিয়েছেন, বলছেন ওদের তো খেয়ে পড়ে বাঁচতে হবে, তা তো হবেই। আপনারা ওদের থেকে খেয়েছেন, পরবর্তীকালে চাকরি খেয়েছেন, এবার যদি বাঁচতে না দেয় তাহলে তো আপনাকে খেয়ে নেবে। দাগিদের বেচারা কেন বললেন? দাগিদেরকে বেচারা কেন বললেন? আরেকজন দাগিদের বেচারা বলবেন। একজন আপনার সামনে যদি সাংবাদিক এখন নিগৃহীত হন, লাঞ্ছিত হন, আপনি একজন সাংবাদিক হিসেবে রুখে দাঁড়াবেন। ফ্যাটার্নিটি ফিলিংস। আজকে যদি আমার এখানে কেউ আমি অম্বিকা বাবুর কাছেও আমায় যেতে হবে, কিন্তু এক সেকেন্ড, সজল এত তো বললো, আমি যাচ্ছি, এক সেকেন্ড, আমি সজল এত কথা বললো, আমি এখানে সিবিআই এর কথাটাও সজলকে বলতে হবে, তার কারণ ওই সিবিআই এর কথাটাও আজকে সুপ্রিম কোর্ট মনে করিয়ে দিয়েছেন। এই ভাষায় মাননীয় বিচারপতি বলেছেন, আমি বলছি লক্ষ্য করবেন, মনে থাকবে আপনাদের যে কলকাতা হাইকোর্টে বারবার এই প্রশ্ন সিবিআই এবং ইডি সম্পর্কে উঠছিল, এই প্রশ্নের মুখে পড়তে হয়েছে যে আপনাদের তদন্ত মাথা অবধি কবে উঠবে, একেবারে এই ভাষায়। বিভিন্ন বিচারপতি, বিভিন্ন বেঞ্চ, সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ এই প্রশ্ন উঠেছে। অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় মাথা, এমনটা আমাদের ভারতবর্ষের জুডিশিয়ারি, বিচার ব্যবস্থা, একাধিক কোর্ট, কখনো হাইকোর্ট, কখনো সুপ্রিম কোর্ট মনে করছে না। আর পুরনো রেফারেন্সে যাব না। আজকে মাননীয় বিচারপতি বলছেন সুপ্রিম কোর্টের যে সিবিআই ওয়াজ সাপোজ টু লুক ইনটু দ্য রোল অফ হায়ার আপস, হোয়াট ইজ হ্যাপেনিং টু দ্যাট? ভাবতে পারেন এতদিন তদন্ত চলার পর সিবিআইয়ের যে প্রাথমিক দায়িত্ব, এই মাত্র অরূপ বলছিল না যে মানি ট্রেল কোথায়, যে হায়ার আপস, যারা প্রভাবশালী, যারা একেবারে মাথা মস্তিষ্ক, তাদের বিষয়ে দেখার কথা ছিল, তাদের ওপর তদন্ত করার কথা ছিল, তাদের ভূমিকা খতিয়ে দেখার কথা ছিল, কার? সিবিআই। তাহলে সেটার কি হলো? সুপ্রিম কোর্টকে আজকে প্রশ্ন করতে হচ্ছে। আমি অম্বিকাবাবু অনেকক্ষণ ধরে শান্ত হয়ে আছেন, ওনার কাছেই যাই, যে এ তো সুপ্রিম কোর্টে সিবিআই রোল নিয়ে প্রশ্ন উঠে গেল এবং বারবার উঠছে, আজকে স্পেসিফিক্যালি উঠছে। এখানে বিরোধী দলের বাম বা কংগ্রেসের কেউ থাকলে প্রথম কথাটা অম্বিকাবাবু বলতো যে এটাই তো আমরা বলছি সেটিং, যে একটা পর্যায় অবধি হতে পারে সেই পর্যায়ের নাম জীবন কৃষ্ণ, হতে পারে সেই পর্যায়ের নাম সুবীরেশ, কিন্তু ওখানে গিয়ে আমি আটকে যাব, আর ওপরে উঠবো না, এটাই তো সেটিং বলে বিরোধীরা। দেখুন, এখানে কোর্টে যখন ম্যাটার সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা অবজারভেশন দিচ্ছে, সেটা শুধুমাত্র অবজারভেশন নয়, ইট ক্যান বি লুক অ্যাজ স্ট্রিকচার। একদম একমত। এটা মোটামুটি ক্লিয়ার যে এখানে চুরি হয়েছে, এখানে কিছু লোক এখানে ইনভলভ। এবার কতটুকু ইনভলভ, আপনি মোটামুটি রোল কতটুকু আছে দিতে পারেন, এটা ক্লিয়ার যে চুরি হয়েছে, রায় আছে। এবার চুরি হওয়ার পরে এবার কে কতটুকু ভূমিকা পালন করেছে, কার কতটুকু পানিশমেন্ট হওয়া উচিত, সেটা ডিসাইড হবে ক্রিমিনাল প্রসিডিংয়ে, এবং সেটার দায়িত্ব, সেটার ভূমিকা সিবিআই এর। নাও সিবিআই লুক ইনটু ইট। এবার সে কবে কতটুকু দেখবে সেটা সিবিআই এর হাতে অবশ্যই। কিন্তু দাদা এই হাতে থাকাটা নিয়ে তো সমস্যা, হাতে রাখে বলে আজকে 14 বছর সারদা, 11 বছর নারদ, এ তো চলেই যাচ্ছে, এ আরেকটা সংযোজন হলো। আপনি যদি ইউপির রাজনৈতিক ইতিহাস দেখেন, দেখবেন মুলায়ম সিং যাদব থেকে শুরু করে বহুজনের প্রতি সিবিআই দশকের পর দশক মামলা চালিয়ে গেছে। মায়াবতীর ক্ষেত্রে দশকের পর দশক চলেছে, ইলেকশন এগে তদন্ত জোরদার হয়, আর ইলেকশন চলে গেলে সেই তদন্ত একেবারে স্থিমিত হয়ে যায়। এটা আমি বলছি সেই ইউপি ফেনোমেনন বা দেশের অন্যত্ব আমরা যা দেখতাম সেইটাই কি ফিরে আসছে, এই প্রশ্ন উঠবে। কিন্তু পাশাপাশি আমি মূল বিষয় আবার দেখাবো যে দাগিদের বেচারা বলে সরকার কি পাশে দাঁড়াচ্ছে, প্রশ্ন উঠছে। দেখুন, আর রইল পড়ে আমার হাতে আরও কিছু, যারা বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে। ফের দাগিদের পাশে মুখ্যমন্ত্রী। এসএসসি দাগিদের তালিকা প্রকাশ করতে একে একে ঝুলি থেকে বেরিয়ে পড়েছে বেড়াল। তৃণমূল
বিধায়কের মেয়ে বৌমা থেকে শুরু করে তৃণমূল কাউন্সিলর, তৃণমূল নেতাদের ছেলে মেয়ে পুত্রবধূ, দাগিদের তালিকা প্রকাশের পর থেকে তৃণমূলের অস্বস্তি চরমে। প্রতিবাদ, আক্রমণ, নিন্দায় সরব বিরোধীরা। কিন্তু এসবের পরেও ফের দাগিদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এক ধাপ এগিয়ে তাদের বেচারা বলে সম্বোধনও করলেন। আর রইল পড়ে আমার হাতে আরও কিছু, যারা বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে। হয়তো টিচার তারা হতে পারবেন না কোর্টের নির্দেশ অনুযায়ী, কিন্তু তারা যাতে গ্রুপ সিতে পায় বা সেই রকম পর্যায়ে আইনের সাথে কনসাল্ট করে খুব শীঘ্রই আমরা এটা জানাবো। কিন্তু সুপ্রিম কোর্ট যেখানে দাগিদের চাকরি বাতিল করেছে, তাদের বেতন ফেরত দিতে বলেছে, তারা 7 ও 14 তারিখের পরীক্ষায় অংশ নিতে পারবেন না বলে জানিয়েছে, সেখানে কি দাগিদের পাশে দাঁড়ানোর আর কোনো আইনি রাস্তা খোলা আছে রাজ্য সরকারের সামনে? গ্রুপ সি চাকরিটা বিক্রি করে দেবেন, আরেকটা দুর্নীতি, আরেকটা টাকা উপায়ে রাস্তা করছেন। সরকারি চাকরি অত সহজে দেয়া যায় না, তার জন্য নিয়ম নীতি আছে। উনি অবশ্যই নিয়ম নীতির তোয়াক্কা করেন না, কারণ দুর্নীতি করেই ওর বসবাস। চাকরি তো দিতেই পারবেন না, পাশাপাশি তিনি এই মানুষগুলোকে আরও সামাজিকভাবে অমর্যাদাকর মন্তব্য করলেন যে শিক্ষকতা ছেড়ে গ্রুপ সিতে আসেন। যদি কেউ সংবিধান মানে তাহলে দাগিদের কোনো পরীক্ষায়, অ্যাটলিস্ট এই পরীক্ষায় তো বসার কোনো সুযোগ নেই, এবং আইন মেনেও কোনো কিছু করা যাবে না। যেরকম আপনারা জানেন দাগিদের ভাতা দেওয়ার সিস্টেম চালু হয়েছিল, সেটাও আজকে হাইকোর্ট কিছুদিন আগে হাইকোর্ট স্টে দিয়ে দিয়েছে। তাই এই ধরনের কোনো কিছু আইনি সম্মত কিছু হয় না। এর আগেও নেতাজি ইন্ডোরের সভা থেকেও অযোগ্যদের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, জানিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। কিন্তু ফের সেই তাদের পাশেই দাঁড়ালেন তিনি। আগে যোগ্যদেরটা হয়ে যাক, বাদ বাকি যারা থাকবেন, যাদের অযোগ্য বলা হচ্ছে তাদের বিরুদ্ধে কি কি এভিডেন্স আছে আমি দেখব। এই দাগিরা তৃণমূল দলে এত নেতাদেরকে বড়লোক করে দিয়েছেন, তৃণমূল পার্টির যে ফান্ড, সেই ফান্ডে কত কোটি টাকা দিয়েছেন, তা নয়নের মনি হবে না। অযোগ্যদের জন্য যোগ্যদের চাকরি চলে যাওয়া পশ্চিমবঙ্গের এক কলঙ্কজনক অধ্যায়। কিন্তু কলঙ্কিতদের পাশে কারা, কি উদ্দেশ্যে, কি লুকোতে? সৌভিক মজুমদার ও বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। ফিরদৌস, আমি বলছি গ্রুপ সি বা যে কোনো সরকারি চাকরি বা সমমানের চাকরি, এটার আগে থেকে কি করে প্রতিশ্রুতি দেওয়া যায়? এই জন্য বলছি সরকারি চাকরিতে তো সমস্ত প্রার্থীরা একই সঙ্গে তাদের যোগ্যতার পরীক্ষায় বসবে, এবং এর সিস্টেমটা তো কাউকে এক্সট্রা ওয়েটেজ পাইয়ে দেওয়া সম্ভবই নয়। আমি বলছি এই আশ্বাস কি দেওয়া যায়? মানে শিক্ষা আরেকটা নতুন শিক্ষা দুর্নীতির জন্ম হতে চলেছে না তো? আর একটা নিয়োগ দুর্নীতির হয়তো সম্ভাবনা তৈরি হয়েছে, এবং সম্ভাবনা কেন, অলরেডি তিনি যা যা বলেছেন যে আইনি পরামর্শ নিচ্ছি, এবং যদি আমি জানি না ওই ভাতা দেওয়ার মতো আইনি পরামর্শ তিনি যদি পেয়ে যান, দিয়ে তাদের মধ্যে করে ওই আর একটা গ্রুপ সি, মানে সেটা এসএসসির গ্রুপ সি হতে পারে বা অন্য কোনো দপ্তরের গ্রুপ সি হতে পারে, যাই হোক না কেন, নিয়োগে কাউকে এক্সট্রা বেনিফিট দেওয়া যেতে যায় না। কারণ ইকুয়াল অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট ফর এভরি সিটিজেন, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট। আপনি কাউকে, কোনো নাগরিককে, সে চোর নাগরিকই হোক, মানে ফ্রডস্টার আদালতের পরিভাষায়, বা টেন্টেড ক্যান্ডিডেট, তাকে এক্সট্রা সুবিধা বা বিশেষ বর্ণের, বিশেষ ধর্মের কাউকে আপনি এক্সট্রা সুবিধা দিতে পারেন না। এক্সট্রা সুবিধা দেওয়ার অর্থই হলো যে নিয়োগের যে আইন, সেটিকে কিন্তু ভঙ্গ করা। প্রতিটি নিয়োগের একটি নির্দিষ্ট আইন থাকে, আর যদি কোনো আইনও না থাকে, ইকুয়াল অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট, দ্যাটস দ্য ফান্ডামেন্টাল রাইট। শামীম বলছিল যে আশ্বাসটাও এক ধরনের দুর্নীতি, নিয়োগে কাউকে এক্সট্রা বেনিফিট দেওয়া যায় না। আমার মনে পড়ছিল এখানে বিজেপির বিধায়ক রয়েছেন কল্যাণীর, কল্যাণী মণ্ডল 2-এর সভাপতি হচ্ছে মধুসূদন দাস। আমি জানি না, ওনার অভিযোগ ছিল যে অম্বিকা বাবু উনি সুপারিশ দিয়েছিলেন 30 জনের নাম কল্যাণী এইমসে নিয়োগের জন্য। আমি আমার অভিযোগ না, আমার অভিযোগ সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর থেকে আমি বলছি, উনি যে সুপারিশটা দিয়েছিলেন সেটা কি আইনিভাবে বৈধ সুপারিশ করেছিলেন উনি? এবং এইটা নিয়ে মারপিট হয়, থানায় এফআইআর নথিভুক্ত হয়। বিজেপি কল্যাণী 2-এর মণ্ডল সভাপতি মধুসূদন দাস, আমি জানি না তিনি কোন বিধায়কের ঘনিষ্ঠ, বিজেপির কোন বিধায়কের ঘনিষ্ঠ আমি জানি না, কিন্তু অভিযোগ যে 30 জনকে সুপারিশ দিয়ে কল্যাণী এইমসে চাকরিতে জয়েন করেছেন। উনি এটা দিয়েছেন কিনা, আর দিয়ে থাকলে কেন দিয়েছেন সেটা উনি ভালো বলতে পারবেন। এটা হচ্ছে হাউসকিপিং এর জব, এখানে কোনো পরীক্ষা কন্ডাক্ট করা হয় না। যেহেতু কোনো পরীক্ষা কন্ডাক্ট করা হয় না, সেখানে আমি অ্যাজ এ পাবলিক রিপ্রেজেন্টেটিভ হয়ে আমি বলতেই পারি যে 2-4 জন এখানকার লোকাল যারা, তারা ইয়ে করতে পারে। যদি
তার মানে আপনি বলতে চাইছেন যে এটা সরকারি চাকরি নয়, এটা এইমস এর চাকরি নয়? না এইমস এর চাকরি নয়, এটা বিভিজি এটা কন্ট্রাক্টর, সেই কন্ট্রাক্টরের কোথায় কোথায় কাজ নেবে, আজকে এমসি হতে পারে, কালকে অন্য একটা জায়গায় পাড়ায় বসাতে পারে, কালকে অন্য আর একটা জায়গায় করতে পারে। আর্টিকেল 16 যেটা বলছে, যেটা শামীম বারবার বলবার চেষ্টা করছেন, স্টেট ক্যানট মেক এনি ডিসক্রিমিনেশন এবং ক্যানট মেক এনি স্পেশাল। স্টেট ফান্ডে যে সমস্ত চাকরি হয়, মনে রাখবেন, কেন্দ্র বা রাজ্যের ফান্ডে যেগুলো হয়, যেটা প্রাইভেটলি হয়, ধরুন আপনার সংস্থায় আমি রিকমেন্ড করতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায় রিকমেন্ড করতে পারি, নেবেন না নেবেন আলাদা, মনে রাখবেন ট্যাক্স পেয়ারের টাকায় আপনার প্রতিষ্ঠান চলে। আচ্ছা, এই তার মানে যে অম্বিকাবাবু যে সংস্থা, অর্থাৎ যে ধরনের প্রাইভেট সংস্থাকে রিকমেন্ড করেছেন, সেটা কিন্তু আর্টিকেল 16 প্রাইভেট সংস্থাকে রিকমেন্ড করেননি। এটা পরিষ্কার তো বাংলায় বলেছেন যে ঠিকাদার সংস্থাকে উনি বলেছেন। কথা বললে আমি গোটা একটা দিন এই অনুষ্ঠান লাইভ করতে পারিনি, যার ফলে থামিয়ে দেবো। একজন কন্ট্রাক্টর অফিসিয়াল ভাবে রিক্রুটেড হয় ওই ঝাড়ু দেবার জন্য, সাফ করার জন্য। হাউসকিপিং এর বাংলা কথা হচ্ছে জমাদার বা ঝাড়ুদার। হ্যাঁ, আমি এক সেকেন্ড বলি তো। আমার বক্তব্য হচ্ছে কন্ট্রাক্টরটাকে নিশ্চিন্ত করে হচ্ছে তার বিভিন্ন টেন্ডারের মধ্যে দিয়ে সরকার। এবার কন্ট্রাক্টর রাস্তা থেকে ঝাড়ুদার নেবে, যারা যারা আমি চাই না যে এই অনুষ্ঠান, দেখুন আসবো এই অনুষ্ঠান চোট দিয়ে শুরু হয়েছে, এখন মোটামুটি মূর্খতে নেমেছে, আর বেশি নামবেন না। আমার একটাই বক্তব্য, মমতা ব্যানার্জির চোখে মাস্টারদের অবস্থাটা দেখুন। যাকে উনি টাকা খেয়ে মাস্টার বানিয়েছিলেন, তাকে এখন বলছে গ্রুপ সি তে চাকরি দেবে। স্কুলে গিয়ে ঘন্টা বাজাবে, স্কুলে গিয়ে যে মাস্টার লেটস কাম টু দ্য পয়েন্ট। সেটা হচ্ছে সজলের বক্তব্য, যারা শিক্ষকতা করতেন সেই শিক্ষকরা, যারা এই দুর্নীতি সামনে আসার আগে, মানে এসএসসি স্পেসিফিক্যালি টেন্টেড ক্যান্ডিডেটদের লিস্ট ছাপার আগে, কোর্টে দেওয়ার আগে, যারা শিক্ষক শিক্ষিকা ছিলেন, তারা এখন কি ঘন্টা বাজাবেন অথবা অন্য ধরনের অশিক্ষকের কাজ করবেন? আমার বক্তব্য, প্রশ্নটা, আপত্তিটা সেটা হলেও তার কারণ যে যারা স্পেসিফিক্যালি টেন্টেড তাদের অবমূল্যায়ন ইস্যু নয়, ইস্যু হচ্ছে যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছেন এবং সুপ্রিম কোর্টে প্রমাণিত, এমনকি এসএসসির নথির ভিত্তিতে নামগুলো বেরিয়েছে, তারা যে কাজই করুন না কেন সেটা সরকারি কাজ হতে পারে না। এবং সবথেকে বড় কথা, যাদের কোর্ট নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত মাইনে ফেরত দিতে হবে, কি করে তাদের সরকার কোনো পুনর্বাসন দিতে পারেন? প্রশ্নটা আইনি, বেসিক, কাজের মান এবং কাজের ধরন সম্পর্কিত নয়। কিন্তু আমি আসবো, এই দুর্নীতির প্রশ্ন আসবে, সবার কাছে আসবো, কিন্তু তার আগে দেখাবো যে এটা শুধুমাত্র কারা করেছে এই কৌতূহল তো সবার আছে, সেই পর্যায়টা কোন পর্যায় অবধি সিবিআই এখনো পর্যন্ত উঠতে পেরেছে। আবার বলছি, আজকে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি একেবারে পরিষ্কার সিবিআইকে এই প্রশ্নের মুখে ফেলেছেন। দেখুন, সিবিআই তদন্ত যে চলছিল তার কি হলো? প্রভাবশালী ব্যক্তিদের ভূমিকা নিয়ে যে তদন্তের কথা ছিল তা কতদূর এগিয়েছে? ফের সুপ্রিম কোর্টে নিয়োগ দুর্নীতির তদন্ত নিয়ে প্রশ্নের মুখে পড়ল সিবিআই। বৃহস্পতিবার বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি অলোক আরাদের বেঞ্চ বলে, প্রভাবশালী ব্যক্তিদের ভূমিকা নিয়ে যে তদন্তের কথা ছিল তা কতদূর এগিয়েছে। এতে এক আইনজীবী জানতে চান, সুপার নিউমেরারি পোস্ট নিয়ে কি? জবাবে সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেন, সুপার নিউমেরারি আলাদা, প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে তদন্তের কথা ছিল তদন্তকারীদের। প্রভাবশালীদের তদন্তে সিবিআই কি করলো? সিবিআই তো বলতে পারছে না যে আসল প্রভাবশালী যারা দিল্লির, তারা বলে দিয়েছে রাজ্যের প্রভাবশালী তৃণমূল, তাদের যেন গায়ে আঁচ না পড়ে, তৃণমূলকে বাঁচাতে হবে। সিবিআই সেইভাবেই চলছে যা দিল্লির নেতৃত্বদের বলছে। রাজনৈতিকভাবে বিজেপি চায় না তৃণমূলের বিপদ হোক অথবা মমতা ব্যানার্জি অসুবিধায় পড়ুক।
সিবিআই তারা ধরলক্ষণে বসে আছে, পার্থবাবু পর্যন্ত ধরে ব্যাস তাদের স্বার্থ শেষ, এখন চুপ করে বসে আছে। আবার উপর থেকে নড়ানড়ি হবে, তখন আবার সিবিআই এগোবে পিছনে। এর আগেও প্রভাবশালী ইস্যুতে সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়েছে সিবিআই। 2023 সালের 10 নভেম্বর বিচারপতি সিটি রবিকুমার এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ মিডলম্যান প্রসন্ন কুমার রায়ের জামিন মামলায় সিবিআই এর ভূমিকার প্রশ্ন তুলে মন্তব্য করে, এখনও রাঘব বোয়ালদের ছোঁয়া হয়নি। আপনারা কি দুর্নীতিতে জড়িত সব মাথাকে গ্রেফতার করেছেন? যারা অভিযুক্ত মিডলম্যানের থেকে টাকা নিলেন তারা মুক্ত, আর যিনি তাদের হয়ে টাকা তুললেন তিনি জেলবন্দি। বৃহস্পতিবার ফের একবার সুপ্রিম কোর্টে প্রভাবশালী প্রশ্নের মুখে পড়ল সিবিআই। সিবিআইকে যদি প্রশ্ন করে থাকেন, তারা আমরা এর মধ্যে উত্তর দিতে যাব কেন? এটা তো সম্পূর্ণভাবে কোর্টের বিষয়, তদন্তের বিষয়, বিচারাধীন বিষয়। মাননীয় সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট কোনো অবজারভেশন বা ডিসকাশনের সময় কোনো প্রশ্ন রেখেছেন সিবিআই এর উদ্দেশ্যে, তো ফলে উত্তর দেওয়ার কথা হলে তারা দেবেন, আমরা এই ব্যাপারে কোনো কথা বলবো না। আমরাও চাই প্রভাবশালীদের ভূমিকা সিবিআই আরো ভালো করে দেখুক। আমার মনে হয় কোর্টের উচিত এই তদন্তের প্রতি নজরে রাখা, এবং যেখানে মনে হবে সিবিআই এর কোনো অফিসার, সিবিআই তো আলাদা কোনো অন্য গ্রহ থেকে আসা বস্তু নয়, সেখানে যে অফিসাররা আছে তারা তৃণমূল কংগ্রেসের সরকারের আন্ডারে যারা কাজ করে সেই অফিসারদের মতোই অফিসার। কোনোখানে কোনো অফিসার কম্প্রোমাইজ হয়ে গেল কিনা এটা কোর্টের একটু দেখা উচিত। এদিকে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চেও ধোপে টিকল না এসএসসি দুর্নীতি মামলায় দাগিদের দাবি। ডিভিশন বেঞ্চও সাফ জানিয়ে দিল, পরীক্ষায় বসতে পারবেন না দাগি শিক্ষক শিক্ষিকারা। দাগিদের কেন অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছিল তা নিয়েও বিচারপতির প্রশ্নের মুখে পড়ল স্কুল সার্ভিস কমিশন। দাগি তালিকা চ্যালেঞ্জ করে এবং পরীক্ষায় বসতে চেয়ে আদালতে দ্বারস্থ হন 350 জন দাগি শিক্ষক। এদিন বিচারপতি তপব্রত চক্রবর্তী প্রশ্ন করেন, দাগিদের অ্যাডমিট কার্ড কেন দেওয়া হয়েছিল? তখন স্কুল সার্ভিস কমিশনের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, প্রায় 5 লক্ষ আবেদন এসেছে, ভুলবশত কেউ অ্যাডমিট কার্ড পেয়ে গেছিল, বাতিল করা হয়েছে। তখন বিচারপতি তপব্রত চক্রবর্তী বলেন, এই ভুলের জন্য কমিশনের আধিকারিকদের কেন কাঠগড়ায় তোলা হবে না? বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার, এবিপি আনন্দ। দেখুন, এর পরের খবর এবং বিষয়টা আমার আপনার প্রত্যেকের জীবনের সঙ্গে যুক্ত, এবং এই স্টুডিওতে যারা এটা নিয়ে এক্ষুনি পারস্পরিক তর্কে হয়তো মাতবেন তাদের প্রত্যেকের জীবনের সঙ্গে যুক্ত, কারণ বেসিক্যালি এটা সুখবর। জিনিসপত্রের অন্তত কিছু জিনিসপত্রের দাম কমছে। সাধারণভাবে আপনাদের সামনে একটার পর একটা প্রতিবেদন যখন আমরা রাখি তখন কোন জিনিসের দাম কত বাড়লো, কিভাবে সবার অলক্ষ্যে জীবনদায়ী ওষুধের দাম বেড়ে গেল, এই ধরনের প্রতিবেদন থাকে। এইটা ভালো খবর, মধ্যবিত্তের জন্য সুখবর, সাধারণ মানুষের জন্য সুখবর। তার কারণ জিএসটি স্ল্যাবে একটা বড় পরিবর্তন, এবং আমার আপনার জীবনের আয়নায় দেখলে পুজোর আগে এক ধাক্কায় বেশ কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমতে চলেছে। হ্যাঁ, এর পাল্টা কিছু যুক্তিও আছে, এর কিছু ইম্প্যাক্ট আছে, সে নিয়ে তো আলোচনা হবেই, কিন্তু তার আগে দ্রুত এক ঝলকে দেখব কি কি জিনিস সস্তা হতে চলেছে। দেখুন, খুবই ইম্পর্টেন্ট, আমার নিজের সংসারই খুব ইম্পর্টেন্ট। ওটা যদি একটু বেশ 1000-2000 টাকার মতো কমে যায় তো খুবই ভালো হয়। এই জিনিসগুলোই তো মেইন দরকার আমাদের, এগুলো তো কোনো মানে নিত্য নৈমিত্তিক প্রাইমারি নিড এগুলো আমাদের। হেসেল থেকে হাসপাতাল সবই সামলাতে হয় নিজে হাতে, কিন্তু জিএসটির ধাক্কায় এতদিন হাঁসফাঁস করছিলেন তারা। নতুন কর কাঠামোয় অন্যদের মতোই কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন দমদমের বাসিন্দা এই দুই গৃহবধূ। मैंने देशवासियों से भी ये वादा किया था कि इस दिवाली और छठ पूजा से पहले खुशियों का डबल धमाका होगा। পুজোর আগেই পুজোর উপহার। নবরাত্রি থেকে জিএসটি কাঠামোয় বড়সড় রদবদল করল জিএসটি কাউন্সিল। বেশিরভাগ নিত্য প্রয়োজনীয় খাদ্য এবং মুদিখানা জিনিসপত্র এবার থেকে 5% জিএসটি হারের আওতায় পড়বে। কনডেন্সড মিল্ক, মাখন, ঘি, তেল, চিজ সহ দুগ্ধজাত পণ্যের উপর জিএসটি 12% থেকে কমিয়ে 5% করা হয়েছে। উদ্ভিদজাত দুধ, সয়া মিল্ক ইত্যাদি জিএসটি কমে 5% হচ্ছে। চা, কফি জিএসটি 18% থেকে কমে হচ্ছে 5%। বাদাম, পেস্তা, কাজু, খেজুর ইত্যাদি শুকনো ফল, চকোলেট, পেস্ট্রি, কেক, বিস্কুট, জ্যাম, পাস্তা, স্প্যাগেটি, নুডলস, কর্নফ্লেক্স সহ অন্যান্য দানা শস্য থেকে তৈরি ফ্লেক্স, ফলের রস, আচার, কফি, কারি পেস্ট, মেয়োনিজ, স্যুপ, ব্রথ, কৌটোজাত মাছ ও মাংসে জিএসটি লাগতো 12 থেকে 18%, এখন লাগবে মাত্র 5%। অন্যদিকে প্যাকেটজাত পনির বা ছানা, টেট্রা প্যাক দুধ, বিভিন্ন নামে পাওয়া যায় এরকম ভারতীয় রুটি, চাপাতি, পিৎজার উপর এখন থেকে কোনো জিএসটি লাগবে না। মাথার তেল থেকে শ্যাম্পু, টুথপেস্ট, টুথব্রাশ, সাবান থেকে শেভিং ক্রিমের জিএসটি 18 থেকে কমে হচ্ছে 5%। দাম কমছে নিমকির প্যাকেট, ভুজিয়া, বাসন,
শিশুদের ফিডিং বোতল, ন্যাপকিন, ক্লিনিক্যাল ডায়াপারের। একদিকে যেরকম সাধারণভাবে মানুষকে কম দামের মাধ্যমে জিনিসপত্র কিনতে দেওয়ার একটা সুবিধা করে দেওয়া, তার সঙ্গে সঙ্গে বেকার মানুষদেরকে একটা প্রচেষ্টাকে তাদের কর্মপদ্ধতির মধ্যে আনার একটা প্রচেষ্টা, সেটাও কিন্তু আমি বলবো একসঙ্গে দুটো কাজই হবে। কিন্তু দেখতে হবে যে আজকে আমরা যে জিনিসটা কিনছিলাম সেই একই মানের জিনিস, একই পরিমাণের জিনিস আমরা 22শে সেপ্টেম্বরের পরে গিয়ে কম দামে কিনতে পাচ্ছি কিনা। নিত্য প্রয়োজনীয় জিনিসের কর কমানোর পাশাপাশি ট্রাক্টরের যন্ত্রাংশ, জৈব কীটনাশক ও কৃষিক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন পণ্যের উপর জিএসটি 18 এবং 12% থেকে কমিয়ে 5% করা হয়েছে। ছিল 5% হচ্ছে, তার জন্য তো আমরা ভীষণ উপকৃত। এবং কীটনাশক, সার, ধানের বীজ টিজ যেগুলো দাম কমেছে, তার জন্য আগে দাম দিয়ে কিনতে হতো, তখন আমাদের লাভের মুখ দেখাই যেত না। এখন দাম কমাতে হয়তো আমরা একটু লাভের মুখ দেখতে পাবো। তবে দামি হচ্ছে বাড়তি চিনি মিশ্রিত পানীয়, কার্বনযুক্ত পানীয়, সিগারেট, চুরুট, তামাকজাত যাবতীয় পণ্য। 22শে সেপ্টেম্বর থেকে কার্যকর হবে নতুন জিএসটি কাঠামো। এবিপি আনন্দ। আরব, এই একটা ইস্যুতে তো তোমাদের স্বাগত জানানো উচিত, তার কারণ এর মধ্যে স্বাস্থ্য আর বীমা মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি ছিল, ওষুধের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি ছিল, তো এ তো মানে উদার কণ্ঠে স্বাগত জানানো উচিত এই মুভকে। ঠিক শুনুন, গত 2রা আগস্ট 2024 মানে প্রায় 1.5 বছর আগে মুখ্যমন্ত্রী যে আবেদন করেছেন, দাবি করেছিলেন, এবং মাথায় রাখতে হবে এই সমসাময়িক সময়ে লাস্ট 4টে ফিনান্সিয়াল ইয়ার ধরলে প্রায় 21,000 কোটি টাকা দেশের মানুষকে অতিরিক্ত দিতে হয়েছে। ট্যাক্স কমেছে, নিশ্চিতভাবে মধ্যবিত্তের কাছে ভালো লক্ষণ, কিন্তু কোন সময় কমছে? যখন আমেরিকা আমাদের দেশের উপর অতিরিক্ত ট্যাক্স ইম্পোজ করছে, আমাদের প্রোডাক্ট বাইরে বিক্রি হওয়া বন্ধ করে দিচ্ছে। ওই যে ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না, এখন ঠেলায় পড়েছে। কিন্তু আমি আবারও বলছি যে এই ট্যাক্স কমাটা আরো আগে কমলে মধ্যবিত্তের উপর এই বোঝা চাপতো না। মধ্যবিত্ত যে স্বস্তির নিঃশ্বাস আজকে বলা হচ্ছে, অনেক আগেই মধ্যবিত্ত এই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারতো। কিন্তু এখানে আমার মনে হচ্ছে একটা শ্যামা সঙ্গীতের লাইন, জানেন তো, ওই যে লাইনটা রয়েছে না, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। মমতা বন্দ্যোপাধ্যায় যদি সেদিনকে থেকে সোচ্চার না হতেন, আজকে হয়তো এই দিনটাও দেখতে পেতাম না। আমি অন্যদের বাধা দিইনি, আমি আজকে একটা বলছি, আর্কাইভে রেখে দেবেন। সেটা হচ্ছে, আমি ট্রাম্পের কাছে দাবি জানাচ্ছি ইমিডিয়েট ট্যারিফ প্রত্যাহার করতে হবে, এবং যেদিন ট্যারিফ প্রত্যাহার করে দেবে বা কমে যাবে, সেদিন কিন্তু কৃতিত্বটা অন্য কাউকে দিতে পারবেন না, কৃতিত্বটা আমার অ্যাকাউন্টে থাকবে। আমি বলছি মানে সজল এটা নরেন্দ্র মোদীর সঙ্গে ওই কৃতিত্ব শেয়ার করবে না, এটা আমার। আমি এটাও বলছি ঠিক, একদম ঠিক, যেটা মমতা ব্যানার্জির জন্যই কমিয়েছে। আমি বলছি, কি বলেছিলেন, আমরা কি মুড়ি খাবো না, মুড়ি খাবো না আমরা বলেছিলেন না? দেখান আর্কাইভ আপনার স্ট্রং। বলেছিলেন আমরা কি চপ খাবো না, চপ ভাজাটাও বন্ধ বলেছিলেন। সেই চপ ভাজাটা, চপ শিল্পটা যাতে বেঁচে থাকে তার জন্যই করেছিলেন। এগুলো দেখালে না, এগুলো কথাগুলো বললে পরে মানুষ গালি ছাড়া কিছুই দেবে না, মানুষ গালি ছাড়া কিছুই দেবে না। অনেক বিরোধী রাজ্যের এটাও আর্গুমেন্ট যে রেভিনিউটা একটা বড় ধাক্কা হবে, রেভিনিউ কমে যাবে। আমি ভালো করে স্টাডি করে যেটা দেখলাম, যে আমাদের যদি সত্যি সাধারণ মানুষকে পূর্ণ মানে যদি সুবিধে নিতে হয়, তাহলে রাজ্য সরকারকেও ডিসিশন নিতে হবে। বিশেষ করে তেলের যে বিরাট পরিমাণে সেচ পশ্চিমবাংলা সরকার নেয়, জিএসটি বসা করে তেলের, আমি আপনাকে আমি বলছি যে বিহারের মানুষ যে সুবিধাটা পাবে এই জিএসটি কমার ফলে, পশ্চিমবাংলার মানুষ পাবে না। কারণ পশ্চিমবাংলাতে সেচের উপরে অর্থাৎ তেলের উপরে যে পরিমাণে কর রাজ্য সরকার আরোপ করে রেখেছে, তার ফলে এখানে জিনিসের দাম কিন্তু অনেকটাই বেশি থাকবে বিহার বা আসামের থেকে। মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি সত্যি সাধারণ মানুষের স্বার্থ ভাবতে হয়, তাহলে কিন্তু জিএসটির সাথে সাথে সঙ্গতি রেখে মানে তেলের যে বলতে হবে যে এর ফল সাধারণ মানুষের হাতে পৌঁছবে তো তন্ময়। তার কারণ হচ্ছে যে এই স্বাস্থ্য বিমার কোম্পানিগুলো, এই লাইফ ইন্স্যুরেন্স কিংবা হেলথ ইন্স্যুরেন্স যারা করছে, তারা আবার প্রিমিয়ামটা বাড়িয়ে দিতে পারবে, মানে দেয়ার কিন্তু সেই সম্ভাবনা আছে। অর্থাৎ সরকার একটা মুভ করেছে, সদিচ্ছা পরিষ্কার, কিন্তু এইগুলো বেশিরভাগ ক্ষেত্রে কোম্পানির ওপরও সম্মান, প্রিমিয়ামটা বাড়িয়ে দিল, এও হতে পারে না। একদম খুব মানে এত যুক্তিসঙ্গত একটা কথা আপনি বললেন, আমি ধন্যবাদ জানাই। কারণ এটা হতেই পারে, এই বিজেপি যে শাসিত কেন্দ্র সরকার, তারা তো কর্পোরেট ফ্রেন্ডলি, বেসিক্যালি তাদের সরকারটা হচ্ছে শুধু কর্পোরেটদের জন্য, যে কারণে শেষ করি। এবার
বক্তব্যটা হচ্ছে এই কেন্দ্রীয় অর্থমন্ত্রী যিনি বলেছিলেন পেঁয়াজের দাম বেড়েছে, আমি তো পেঁয়াজ খাই না, তার মানে বোঝা যায় যে তিনি সাধারণ মানুষদের নিয়ে কতটা চিন্তিত। সেই জায়গায় এটা হতেই পারে, এই মানে আশঙ্কা সত্যি হতে পারে। কিন্তু আমি এবার বলছি বিশ্বনাথদার কথা, বিশ্বনাথদার কথাটা আসছে, বিশ্বনাথদা বলছেন শেষ এক তেলের দাম এবার বাড়বে, বিশ্বনাথদা বলছেন কারণ স্টেট জিএসটি থেকে সরকারের লস হবে। এই টাকাটাও বিহারের ক্ষেত্রে কেন্দ্রের সরকার যে টাকাটা ফেরত দেয়, পশ্চিমবাংলার 1,95,000 কোটি টাকা যে বাকি আছে সেই টাকা ফেরত দেয় না, তাহলে তো এখানে আবার কারুর কথা কেউ শুনতে পাচ্ছেন না। দেখুন আমার বক্তব্য খুব পরিষ্কার। হ্যাঁ হ্যাঁ জিনিস বলে দিই, প্লিজ আপনাকেই তো বলছি, শুনুন না, শুনুন, আপনাকেই বলছি, যারা আপনি ঠিক বলেছেন, আপনি শুনুন না, এবার বিপুল টাকা আমরা দিতে পারছি না, শুনবেন বিপুল টাকা একদম ঠিক বলেছে, তেলের দাম বাড়তে পারে। শুনুন, আমরা আবার মাঝখানে গয়লা যদি দুধে জল মেশে থাকে আমরা চোর বলি। আজকে ধরুন সিয়াম অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড একটা সংস্থা, যার ত্রৈমাসিকে প্রফিট বেড়েছে 551 কোটি টাকা। কার জানেন? নীতিন গডকারির ছেলের। পেট্রোলে ইথানল মেশানো হচ্ছে, 20% ইথানল মেশানো হচ্ছে পেট্রোলে। সুপ্রিম কোর্টে তাতে একদম মামলা হয়েছে এবং সুপ্রিম কোর্ট স্টে দেয়নি। বেশ, আমার শুধু একটা মজার জিনিস মনে হচ্ছিল, ও যখন বলল যে কর্পোরেটের হাতে চলে গেছে সরকার, আমার শুধু মনে পড়ছিল যে নির্বাচনী বন্ডে দেশের সমস্ত আঞ্চলিক দলের থেকে বেশি টাকা কারা যেন পেয়েছিল? তৃণমূল কংগ্রেস না? কংগ্রেসের ঠিক পরে। আমি বলছি কর্পোরেটের কারা বন্ধু, আমি একবারও বলছি না যে বিজেপি পায়নি, অবশ্যই, কিন্তু কর্পোরেটের ও বন্ধু আর আমরা বন্ধু নয়, এই জায়গার কি আছে? এই যে অযোগ্যদের আজ বলছে মাথায় তুলে রেখেছো, এই তো আমার ট্র্যাজেডিটা হচ্ছে যে চোর আর মূর্খ দিয়ে শুরু হয়েছিল, সেখানেই শেষ পর্যন্ত এসে থামলো। এটাও দুর্ভাগ্য। কিন্তু এখানে আবার আমি বলছি একটা বেসিক কনসার্ন আছে, স্বাস্থ্য এবং বীমা এবং জীবনদায়ী ওষুধ, এইগুলোর সুফল শেষ পর্যন্ত একজন সাধারণ মানুষ আমার আপনার হাতে এসে পৌঁছবে তো? প্রশ্ন রইল। হেলথ ইন্স্যুরেন্সটা বিরাট ব্যাপার, একটা ট্রিটমেন্টের খরচাও প্রচুর বেড়ে গেছে এবং সেই হসপিটালে 2 মাস বাদে যে চেক আপ হয় প্রচুর তার খরচা বেড়ে গেছিল। পুজোর আগে পুজোর বোনাস, জিএসটি কাঠামোর রদবদলে সাধারণ মানুষের বড়সড় স্বস্তি। ঘরে বাইরে লাগাতার চাপের মুখে জীবন বীমা ও স্বাস্থ্য বীমা এবার পুরোপুরি জিএসটি মুক্ত। টার্ম লাইফ, ইউলিপ কিংবা এন্ডাওমেন্ট সব ধরনের জীবন বীমা পলিসি ও তার রিনিউয়াল এবং স্বাস্থ্য বীমায় সম্পূর্ণ জিএসটি ছাড়। Exemption of GST on all individual life insurance policies, whether term life, ULIP or endowment policies, and reinsurance thereof, to make insurance affordable for common man and increase the insurance coverage in the country. Exemption of GST on all individual health insurance policies. ঘরে ঘরে বয়স্ক মা বাবা, দিন দিন বাড়ছে অসুখের জটিলতা। জীবন ও স্বাস্থ্যের সুরক্ষার জন্য খরচ করতে হচ্ছে বিশাল অঙ্কের টাকা। এই পরিস্থিতিতে জিএসটি কাউন্সিল জীবন ও স্বাস্থ্য বীমা জিএসটি মুক্ত করার সিদ্ধান্ত নেওয়ায় খুশি সাধারণ মানুষ। স্বাস্থ্য বীমা এবং যে বিমার যে কমিয়েছে জিএসটি, সেটা ঠিকই আছে, সাধারণ মানুষের খুবই সুবিধা হয়েছে। আর জীবনদায়ী ওষুধ যেগুলো করেছে সেগুলো সাধারণ মানুষের সুবিধা হবে। স্বাস্থ্য বীমা ও জীবন বীমার প্রিমিয়ামে এতদিন জিএসটি ছিল 18%, 22 সেপ্টেম্বর থেকে তা হচ্ছে 0। তবে প্রশ্ন হলো, বীমা জিএসটি মুক্ত করার সুফল সাধারণ মানুষ পাবে তো? এই সুযোগে বীমা কোম্পানিগুলি এবার প্রিমিয়াম বাড়িয়ে দেবে না তো? লাভের গুড় পিঁপড়েই খাবে না তো? এটা ইনশিওর্ড হেলথের পথে বিরাট এক ধাপ এগোনো, এবং আমি এটাও বিশ্বাস করি যে যেই মুহূর্তে জিএসটি উঠবে, মধ্যবিত্ত এবং উচ্চবিত্তর মধ্যে হেলথ ইন্স্যুরেন্স করার প্রবণতা বাড়বে। আমাদের কয়েকটা আশঙ্কার জায়গা একটা থেকে যাচ্ছে, সেটা হচ্ছে এই সরকারি 2019-এর যে ড্রাগ প্রাইস কন্ট্রোল অর্ডার, সেখানে হচ্ছে যে ওষুধের কোম্পানিগুলিকে প্রতি বছর 10% করে ওষুধের দাম বাড়ানোর অধিকার ইতিমধ্যেই দেওয়া আছে। স্বাভাবিকভাবেই মানুষের যারা ওষুধটা কিনবেন তিনি কতটা লাভবান হবেন সেটা নিয়ে আর একটা সংশয় থেকে যাচ্ছে। সুরাহা আদৌ মিলবে কিনা এই প্রশ্ন কিন্তু অনেকেরই মনে থেকে যাচ্ছে। সিদ্ধান্তটাকে ভালো, যেরকম প্রশংসা করব, কিন্তু
আজকে যখন বাজারে ওষুধগুলো আসবে তার দাম কতটা কমলো বা কতটা ধরে রাখা গেল, সেটা কিন্তু সবথেকে বড় বিষয়। মেডিক্লেমেরও জিএসটি উঠে গেল, এতে মানুষ সুফল লাভ করবে, কিন্তু মেডিক্লেমের অনেক খুঁটিনাটি আছে, মেডিক্লেমে প্রচুর ক্যান্সেলেশন হয়, সেই বিষয়গুলো কিন্তু দেখতে হবে। দেখা যাক অ্যাপ্লিকেশনটা কি হয়, কারণ অ্যাপ্লিকেশনটাই তো আসল। এবার দেখা যাবে কিছু অসাধু ব্যবসায়ী ওষুধের দামটা এমনভাবে বাড়িয়ে দিল যাতে জিএসটির যে লাভটা সেটা আলটিমেটলি আমরা পেলাম না। সুতরাং সেটাও দেখতে হবে সরকার কিভাবে এই জিনিসটাকে ট্যাকল করে, ওটা একটা ইম্পর্টেন্ট ম্যাটার। বিমার ওপর থেকে জিএসটি উঠে যাওয়ার পর পুরনো কংগ্রেস আমলের প্রসঙ্গ টেনে খোঁচা দিয়েছেন নরেন্দ্র মোদী। 2014 में मेरे आने से पहले रसोई का सामान हो या खेती किसानी से जुड़ी चीजें हो या फिर दवाइयां और यहां तक जीवन बीमा भी, ऐसी अनेक चीजों पर कांग्रेस सरकार अलग अलग टैक्स लेती थी। हालत ये थी कि कांग्रेस वाले बच्चों की टॉफी पर भी 21% टैक्स लेते थे। বিমায় জিএসটি প্রত্যাহারের দাবি দীর্ঘদিন ধরেই উঠছিল। 2022 সালে রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, স্বাস্থ্য বিমায় জিএসটি 18%, হাসপাতালের ঘরে জিএসটি 5%, হিরেতে জিএসটি 1.5%। গব্বর সিং ট্যাক্স যন্ত্রণা দিয়ে মনে করায় প্রধানমন্ত্রী কাদের জন্য ভাবেন? কম হারের একটাই জিএসটি সব খরচ কমিয়ে দেবে, গরিব ও মধ্যবিত্তের বোঝা হালকা করবে। গত বছর জুলাই মাসে এই দাবিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি লেখেন মন্ত্রিসভায় তার সতীর্থ কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি। গত বছরের 2 আগস্ট স্বাস্থ্য বিমার প্রিমিয়ামে জিএসটি প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। অবশেষে স্বাস্থ্য বিমা থেকে জিএসটি ওঠানোর সিদ্ধান্ত নেওয়া হলো। ঝিলম করঞ্জায় অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ। দেখুন, ছোটবেলায় দেখতাম পাড়ার বাচ্চারা সবাই মিলে ধরাধরি খেলতো, এখন তো সেসব উঠেই গেছে। কিন্তু বিধায়ক জীবন কৃষ্ণ সাহা এই নস্টালজিয়া আবার উস্কে দিলেন। এর আগে তিনি সিবিআইয়ের সঙ্গেও ধরাধরি খেলেছেন, এই কদিন আগে ইডির সঙ্গেও ধরাধরি খেললেন, কাদায় আছাড় খেলেন, মোবাইল নর্দমায় ফেললেন এবং আবার গ্রেফতারও হলেন। তবে আমাদের প্রশ্নটা খুব সহজ, চাকরি চোরেদের সঙ্গে এজেন্সির এই ধরাধরি খেলাটা কবে শেষ হবে? এমনকি আজ সুপ্রিম কোর্টও এই প্রশ্নটা তুলেছে যে ধরাধরি খেলা কি শুধু নিচু তলাতেই আটকে থাকবে? আদৌ কি প্রভাবশালী নামগুলো সামনে আসবে? প্রশ্নগুলো তুলছি বলে আবার আমাদের সঙ্গে ধরাধরি খেলতে কেস দেবেন না প্লিজ। কেস দেবেন না প্লিজ। Yes! অফিসার ধরো ধরো, আগে ধরো। ভাগ জীবন, ভাগ ভাগ। কেস দেবেন না প্লিজ।